লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সমযোজী বন্ধনের লুইস ডট মডেল অফ কোভ্যালেন্ট বন্ড। এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। আশা করি এটা তাদের কাজে আসবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে সমযোজী বন্ধনের লুইস ডট মডেল অফ কোভ্যালেন্ট বন্ড। এবার আমরা ক্লাসে আসি। বিজ্ঞানী লুইস প্রস্তাবিত ইলেকট্রনীয় তত্ত্ব, বিজ্ঞানী লুইস যে ইলেকট্রনীয় তত্ত্বের অবতারণা করেছিলেন সেটা প্রথমে আলোচনা করা হবে। একই বা পৃথক দুটি মৌলের দুটি পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষের অযুগ্ম ইলেকট্রনগুলিকে ব্যবহার করে ইলেকট্রন জোড় গঠন করে। তাহলে একই মৌল বা পৃথক দুটি মৌলের দুটি পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষে যে অযুগ্ম ইলেকট্রন আছে সেই অযুগ্ম ইলেকট্রনগুলিকে ব্যবহার করে ইলেকট্রন জোড় গঠন করে। নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভের চেষ্টায় উভয় পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে তাদের সর্ববহিস্থ কক্ষের কাঙ্ক্ষিত ইলেকট্রন পূর্ণ করে। তাহলে প্রত্যেকটা পরমাণু চায় তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভ করতে। সেই নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভের চেষ্টায় উভয় পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে তাদের সর্ববহিস্থ কক্ষের কাঙ্ক্ষিত ইলেকট্রনকে পূর্ণ করে। ইলেকট্রন জোড় গঠনকারী অযুগ্ম ইলেকট্রনগুলির ঘূর্ণন পরস্পর বিপরীতমুখী হয়। তাহলে দুটি পরমাণুর মধ্যে প্রত্যেকের এক একটি ইলেকট্রন যুক্ত হয়ে একটি ইলেকট্রন জোড় গঠন করছে। তাহলে এই ইলেকট্রন জোড়ের মধ্যে যে দুটি ইলেকট্রন আছে সেই দুটি ইলেকট্রনের ঘূর্ণন পরস্পর বিপরীতমুখী হয়। বন্ধনে যুক্ত ইলেকট্রন জোড়কে বা জোড়গুলিকে উভয় নিউক্লিয়াস একসঙ্গে আকর্ষণ করে, ফলে নিউক্লিয়াস দুটি পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে মৌলিক বা যৌগিক অণু সৃষ্টি করে। তাহলে বন্ধনে যে ইলেকট্রন জোড়গুলো যুক্ত আছে, বন্ধনে যুক্ত ইলেকট্রন জোড় বা জোড়গুলি একটি জোড় হতে পারে, দুটি হতে পারে, তিনটি হতে পারে। এই ইলেকট্রন জোড়গুলি উভয় নিউক্লিয়াস ওই ইলেকট্রন জোড়গুলিকে আকর্ষণ করে। দুটি পরমাণুর মধ্যে যখন ইলেকট্রন জোড় গঠিত হয় তখন ওই ইলেকট্রন জোড়টিকে উভয় পরমাণুর নিউক্লিয়াসই একসঙ্গে আকর্ষণ করে, ফলে নিউক্লিয়াস দুটি পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে মৌলিক বা যৌগিক অণু সৃষ্টি করে। বন্ধনে থাকে ইলেকট্রন জোড়। এই ইলেকট্রন জোড়টিকে উভয় পরমাণুর নিউক্লিয়াসই একসঙ্গে আকর্ষণ করে, ফলে ওই নিউক্লিয়াস দুটি পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয় এবং মৌলিক বা যৌগিক অণু সৃষ্টি করে। এখানে দেখানো হয়েছে হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এইরকম দুটি হাইড্রোজেন পরমাণু নেওয়া হয়েছে। এই দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে এদের যে দুটি ইলেকট্রন আছে এই দুটি ইলেকট্রনকে সমভাবে এরা ব্যবহার করে এদের বাইরের কক্ষপথে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভ করেছে। হাইড্রোজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, এক্ষেত্রে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। এরা দুজনের মধ্যে একটি সমযোজী বন্ধন গঠন করেছে এবং নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রন কাঠামো লাভ করেছে। তাহলে ইলেকট্রন হাইড্রোজেনের এই পরমাণুর একটি পরস্পর একটি ইলেকট্রন জোড় গঠন করেছে এবং দুজনের মধ্যে একটি বন্ধন তৈরি করেছে, একটি হাইড্রোজেনের অণু তৈরি করেছে। লুইস ডট গঠন। এবার দেখানো হবে লুইস ডট গঠন কীরকম। ইলেকট্রন ডট দ্বারা চিহ্নিত করে একটি সমযোজী বন্ধনের জন্য দুটি পরমাণুর মাঝে এক জোড়া বা একাধিক বিন্দু জোড়া লিখে সমযোজী যৌগের যে গঠন প্রকাশ করা হয় তাকে লুইস ডট গঠন বলে। তাহলে ইলেকট্রন ডট দ্বারা, ইলেকট্রনকে ডট চিহ্ন দ্বারা চিহ্নিত করে একটি সমযোজী বন্ধনের জন্য দুটি পরমাণুর মাঝে এক জোড়া বা একাধিক বিন্দু জোড়া লিখে, এখানে যেমন আমরা লিখেছি দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক জোড়া বিন্দু লিখেছি, সেরকম এক জোড়া বিন্দু হতে পারে বা দু জোড়া বা তিন জোড়া বিন্দুও হতে পারে। এক বা একাধিক বিন্দু জোড়া লিখে সমযোজী যৌগের যে গঠন প্রকাশ করা হয়, এখানে যে সমযোজী যৌগের গঠন প্রকাশ করা হয়েছে তাকে লুইস ডট গঠন বলে। অর্থাৎ ইলেকট্রনগুলিকে ডট চিহ্ন দ্বারা যদি আমরা প্রকাশ করি এবং এই ইলেকট্রনগুলো পরস্পর জোটবদ্ধ হয়ে যে
জোট গঠন করে, ইলেকট্রন জোড় গঠন করে, সেই জোটটি একটি বন্ধন হিসাবে কাজ করে। তাহলে এই রকম গঠনকে আমরা বলবো লুইস ডট গঠন। বিজ্ঞানী লুইসের মডেল অনুসারে পরমাণু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যাকে পরমাণু চিহ্নের পাশে ডট দিয়ে এবং প্রতিটি ইলেকট্রন জোড় থেকে সৃষ্ট বন্ধনকে একটি ড্যাশ চিহ্ন সহযোগে উপস্থাপিত করা হয়। তাহলে যখন আমরা লুইস ডট গঠন লিখব তখন পরমাণু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যাকে পরমাণু চিহ্নের পাশে ডট দিয়ে লিখতে হবে। যেমন হাইড্রোজেন পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে আছে একটি ইলেকট্রন, তাই হাইড্রোজেনের চিহ্নের পাশে একটি ডট দেওয়া হয়েছে। অনুরূপভাবে আরও একটি পরমাণু নেওয়া হয়েছে, এটিও একটি হাইড্রোজেন পরমাণু, এর বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে, সেটিকে আমরা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। এবং প্রতিটি ইলেকট্রন জোড় থেকে সৃষ্ট বন্ধনকে, এই দুটো ইলেকট্রন একসঙ্গে যুক্ত হয়ে এরা যে জোট তৈরি করেছে বা একটা বন্ধন তৈরি করেছে, এই বন্ধনটিকে আমরা একটি ড্যাশ চিহ্ন সহযোগে উপস্থাপিত করেছি। এখানে দুটো ইলেকট্রন মিলে একটি জোড় তৈরি করেছে, এই ইলেকট্রন জোড়টি একটি বন্ধনকে প্রকাশ করছে, বন্ধনটিকে আমরা ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করছি। তাহলে লুইস ডট গঠনের ক্ষেত্রে কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলি ওই পরমাণুর চিহ্নের বাইরে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে এবং এই ইলেকট্রনগুলি যখন ইলেকট্রন জোড় গঠন করে বন্ধন তৈরি করবে, সেই বন্ধনটিকে আমরা একটি ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করব। এখানে যেহেতু একটি মাত্র ইলেকট্রন জোড় গঠিত হয়েছে তাই একটি ড্যাশ দেওয়া হয়েছে। যদি দুটো ইলেকট্রন জোড় গঠিত হতো তাহলে দুটি ড্যাশ দেওয়া হতো, বা তিনটি ইলেকট্রন জোড় গঠিত হলে সেখানে আমরা তিনটি ড্যাশ দিতাম। সমযোজী একবন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত মৌলিক বা যৌগিক অণু গঠনের লুইস ডট ডায়াগ্রাম। এখন আমরা সমযোজী একবন্ধন দেখাবো, দ্বিবন্ধন দেখাবো এবং ত্রিবন্ধন দেখাবো। মৌলিক বা যৌগিক অণু গঠনের লুইস ডায়াগ্রাম কেমন হবে? একযোজী বন্ধনযুক্ত মৌলিক অণু, এবার দেখানো হবে একযোজী বন্ধনযুক্ত মৌলিক অণু, সেটি ফ্লুরিন অণু F2। আমরা জানি ফ্লুরিনের সর্ববহিস্থ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। আমরা দেখিয়েছি ফ্লুরিনের বাইরে আমরা 7টি ডট দিয়ে ফ্লুরিনের সর্ববহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রনকে দেখিয়েছি। অনুরূপভাবে এটিও একটি ফ্লুরিন পরমাণু, এর ক্ষেত্রেও সর্ববহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রনকে চিহ্নের পাশে দেখানো হয়েছে। এখন এতে 7টি ইলেকট্রন আছে, এতে 7টি ইলেকট্রন আছে, তাহলে এর মধ্যে যদি একটি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে তাহলেই এর বাইরের কক্ষপথে 8টা হয়ে যাবে এবং এই ফ্লুরিন পরমাণুটার বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে। এই ক্ষেত্রে ডায়াগ্রামটা এরকম হবে, এখানে ফ্লুরিন পরমাণু, এখানে ফ্লুরিন পরমাণু, এই ফ্লুরিন পরমাণুর একটি ইলেকট্রন এবং এই ফ্লুরিন পরমাণুর একটি ইলেকট্রন যুক্ত একটি ইলেকট্রন জোড় গঠন করেছে। তাহলে এই ফ্লুরিন পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে 8টি হয়ে গেছে, 2, 4, 6, 8। এই ফ্লুরিন পরমাণুরও বাইরের কক্ষপথে হয়ে গেছে 8টি ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি এই দুটি ইলেকট্রন মিলে যে জোড় তৈরি হয়েছে সেই জোড়টিকে আমরা একটি ড্যাশ চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। তাহলে এফ বন্ড এফ বা F2, এইভাবে ফ্লুরিন পরমাণুর যুক্ত হয়ে একটি ফ্লুরিন অণু তৈরি করছে। এখানে একটি একযোজী বন্ধন তৈরি হয়েছে। একযোজী বন্ধনযুক্ত যৌগিক অণু, একযোজী বন্ধনযুক্ত যৌগিক অণু, এটি HCl অণু। হাইড্রোজেন তার বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে, সেটিকে চিহ্নের পাশে দেখানো হয়েছে। ক্লোরিনের বাইরের কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, সেটি চিহ্নের পাশে 7টি ইলেকট্রনকে দেখানো হয়েছে। এখন যদি হাইড্রোজেনের একটি ইলেকট্রন এবং ক্লোরিনের একটি ইলেকট্রন সমভাবে ব্যবহার করে যদি এরা বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে, এক্ষেত্রে ডায়াগ্রামটাকে এইভাবে দেখিয়েছি, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, হাইড্রোজেনের একটি ইলেকট্রন এবং ক্লোরিনের একটি ইলেকট্রন সমভাবে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন তার বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন পূর্ণ করেছে, অর্থাৎ এটি হিলিয়ামের স্ট্রাকচার পেয়েছে, এবং ক্লোরিন তার বাইরের কক্ষপথে অষ্টক পূর্তি করেছে। তাহলে এখানে দেখালাম H, একটি সিঙ্গেল বন্ড Cl বা HCl, এটা হলো HCl অণুর গঠন, এটি একযোজী বন্ধনযুক্ত যৌগিক অণু। অনুরূপভাবে আমরা মিথেনকে দেখাতে পারি CH4। এখানে কার্বনের বাইরের কক্ষপথে আছে 4টি ইলেকট্রন, দেখানো হয়েছে 1, 2, 3, 4, যেটি কার্বনের পাশে লেখা হয়েছে, এবং হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে, 4টি হাইড্রোজেনকে আমরা এইভাবে দেখিয়েছি। এখন
আমরা যদি এর গঠনটাকে এইভাবে করি, কার্বন তার বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন এবং হাইড্রোজেন তার বাইরের কক্ষপথের একটি ইলেকট্রন মিলে একটি ইলেকট্রন জোড় গঠন করেছে। এইভাবে 4টি হাইড্রোজেন পরমাণু 4টি ইলেকট্রন জোড় গঠন করেছে কার্বনের সঙ্গে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে হাইড্রোজেন তার বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন পূর্ণ করেছে এবং কার্বন তার বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ করেছে। তাহলে যে গঠনটা হচ্ছে সেটা কার্বন মাঝখানে কার্বন হাইড্রোজেনের সঙ্গে একটি একটি করে বন্ড তৈরি করেছে, 4টি হাইড্রোজেনের সঙ্গে কার্বন 4টি বন্ড তৈরি করেছে। এইভাবে তৈরি হয়েছে CH4 বা মিথেন অণু। এবার দেখানো হবে জলের অণু। হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন, অক্সিজেনের বাইরের কক্ষপথে আছে 6টি ইলেকট্রন এবং আরেকটি হাইড্রোজেন যার বাইরের কক্ষপথে আছে একটি ইলেকট্রন। এখন আমরা যদি গঠনটা এইভাবে লিখি, অক্সিজেন তার একটি ইলেকট্রন হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করে একটি ইলেকট্রন জোড় গঠন করেছে, এদিকেও হাইড্রোজেনের সঙ্গে একটি ইলেকট্রন জোড় গঠন করেছে। তাহলে আমরা এটিকে এইভাবে দেখাতে পারি, এখানে হচ্ছে অক্সিজেনের মাঝখানে হাইড্রোজেনের সঙ্গে একটি বন্ড তৈরি করেছে, এদিকের হাইড্রোজেনের সঙ্গে একটি বন্ড তৈরি করেছে, দুটি সিঙ্গেল বন্ড একযোজী বন্ধন, তাহলে এখানে তৈরি হয়েছে H2O জল। এবার আমরা দেখাবো অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেন বাইরের কক্ষপথে আছে 5টা ইলেকট্রন, হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন। আমরা গঠনটাকে এইভাবে দেখাবো, নাইট্রোজেন তার বাইরের কক্ষপথের একটি করে ইলেকট্রন 3টি হাইড্রোজেনের সঙ্গে একযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। গঠন হয়ে গেছে এখানে N, হাইড্রোজেনের সঙ্গে একটি বন্ধন, এই হাইড্রোজেনের সঙ্গে একটি বন্ধন, এই হাইড্রোজেনের সঙ্গে একটি বন্ধন। এইভাবে নাইট্রোজেন তার বাইরের কক্ষপথে অষ্টক পূর্তি করেছে এবং হাইড্রোজেন তার বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন পূর্ণ করেছে। তৈরি হয়েছে NH3 বা অ্যামোনিয়ার একটি অণু। এখন আমরা দ্বিবন্ধন দেখাবো। এতক্ষণ আমরা পড়লাম কিভাবে এক বন্ধন তৈরি হচ্ছিল, এবারে আমরা দ্বিবন্ধন দেখাবো। 2টি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু তৈরি হয়। এক্ষেত্রে এই অক্সিজেনের বাইরের কক্ষপথে আছে 6টি ইলেকট্রন, এই অক্সিজেনের বাইরের কক্ষপথে 6টি ইলেকট্রন। তাহলে এর 2টি ইলেকট্রন এবং এর 2টি ইলেকট্রন মিলে যদি দুজোড়া ইলেকট্রন জোড় গঠন করে তাহলে হয়ে যাবে অক্সিজেন ডাবল বন্ড O। তাহলে এই ক্ষেত্রে এই অক্সিজেনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন পূর্তি হলো এবং এই অক্সিজেনের বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্তি হলো। তাহলে অক্সিজেন ডাবল বন্ড O = O2। তাহলে এইভাবে অক্সিজেনের একটি অণু তৈরি হলো। এখানে আমরা ইথিলিনের স্ট্রাকচার দেখাবো C2H4। এটা হলো ইথিলিন। তাহলে ইথিলিনের স্ট্রাকচার এখানে দেখাচ্ছি, হাইড্রোজেন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন। হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটি করে ইলেকট্রন দেখানো হয়েছে, কার্বনের বাইরের কক্ষপথে 4টি করে ইলেকট্রন দেখানো হয়েছে। সেটিকে আমরা এইভাবে দেখিয়েছি, 2টি কার্বন আর 4টি হাইড্রোজেন, 2টি কার্বন। তাহলে 2টি কার্বনের মধ্যে আছে একটি দ্বিযোজী বন্ধন, অর্থাৎ এখানে 2টি ইলেকট্রন জোড় আছে, সমভাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে হয়েছে ডবল বন্ড আর প্রত্যেকটি হাইড্রোজেনের সঙ্গে হয়েছে একটি সিঙ্গেল বন্ড। তাহলে যে গঠনটা এলো, 2টি কার্বন তাদের মাঝখানে আছে একটি ডাবল বন্ড এবং প্রত্যেকটি হাইড্রোজেনের সঙ্গে একটি সিঙ্গেল বন্ড, তৈরি হলো C2H4। এটা হলো ইথিলিনের লুইস ডট গঠন। এবার ট্রিপল বন্ড দেখানো হবে, ত্রিযোজী বন্ধন। নাইট্রোজেন পরমাণু, এটি একটি নাইট্রোজেন পরমাণু, যখন 2টি নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে নাইট্রোজেনের অণু তৈরি করে তখন এই 2টি নাইট্রোজেন পরমাণুর মধ্যে একটি ত্রিবন্ধন গঠিত হয়। নাইট্রোজেনের বাইরের কক্ষপথে আছে 5টি ইলেকট্রন, এটিতেও দেখানো হয়েছে নাইট্রোজেনের বাইরের কক্ষপথে আছে 5টি ইলেকট্রন। তাহলে এরা অষ্টক পূর্তি করতে চাইছে, তাহলে অষ্টক পূর্তি করতে চাইলে এর 3টি ইলেকট্রন এবং এর 3টি ইলেকট্রন সমভাবে ব্যবহার করবে, অর্থাৎ এক্ষেত্রে 3টি ইলেকট্রন জোড় গঠিত হবে। তাহলে এইভাবে 3টি ইলেকট্রন জোড় গঠিত হয়ে এই 2টি নাইট্রোজেন তাদের সর্ববহিস্থ কক্ষপথে অষ্টক পূর্তি করছে। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, নাইট্রোজেন পরমাণু তার মাঝখানে 3টি বন্ড, এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া ইলেকট্রন আছে। তাহলে 2টি নাইট্রোজেনের মাঝখানে আমরা দেখাবো একটি ত্রিবন্ধন, বা এটা হয়ে গেল N2। তাহলে এইভাবে 2টি নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে যে একটি নাইট্রোজেন অণু তৈরি হয়, তাহলে এক্ষেত্রে 2টি নাইট্রোজেনের মধ্যে একটি ত্রিবন্ধন গঠিত হয়, এটি একটি ত্রিযোজী মৌলের অণু। এখানে দেখানো হচ্ছে C2H2, এটি একটি যৌগিক অণু যার মধ্যে ত্রিবন্ধন আছে। C2H2 এটা অ্যাসিটিলিন।
এখানে দেখানো হয়েছে কার্বনের বাইরের কক্ষপথে 4টি ইলেকট্রন, হাইড্রোজেনের বাইরের কক্ষপথে 1টি ইলেকট্রন, এখানেও তাই কার্বন, আর এখানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা যে স্ট্রাকচারটা পেলাম, এখানে দুটি কার্বনের মধ্যে তিনটি করে ইলেকট্রন নিয়ে 3টি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, অর্থাৎ দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি ত্রিযোজী বন্ধন গঠিত হয়েছে। আবার এই কার্বনটি হাইড্রোজেনটির সঙ্গে একটি একযোজী বন্ধনে গঠিত হয়েছে এবং এই কার্বনটির সঙ্গে হাইড্রোজেনের একটি একযোজী বন্ধন গঠিত হয়েছে। তাহলে আমরা যেটা পেলাম, যে অণুটি পেলাম C2H2, এটা হলো অ্যাসিটিলিন অণু। তাহলে অ্যাসিটিলিন অণুতে কার্বন এবং কার্বনের মধ্যে যে বন্ধন থাকে সেটি একটি সমযোজী ত্রিবন্ধন। তাহলে আমরা এখানে দেখালাম মৌলিক অণু গঠনের ক্ষেত্রেও ত্রিবন্ধন গঠিত হতে পারে, এখানে যৌগিক অণু গঠনের ক্ষেত্রেও ত্রিবন্ধন গঠিত হতে পারে। তাহলে এগুলো সব লুইস ডট গঠন অনুযায়ী মৌলিক বা যৌগিক অণুর চিত্র। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানাবো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।